ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। বন্ধুরা, আমরা আজ আলোচনা করব সিস্টেম অফ মেজারমেন্ট, পরিমাপ পদ্ধতি সম্পর্কে। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। তাহলে বন্ধুরা, আমরা কি নিয়ে আলোচনা করব? সিস্টেম অফ মেজারমেন্ট। সিস্টেম অফ মেজারমেন্ট আমরা আলোচনা করব সিস্টেম অফ মেজারমেন্ট। বন্ধুরা, এই বিষয়টি আলোচনা করতে গেলে সবার আগে আমাদের জানতে হবে রাশি কি। রাশি কাকে বলে? সবার আগে আমাদের জানতে হবে রাশি কি। বন্ধুরা, সেই সব জিনিস যার একটা নির্দিষ্ট কোনো সেই সব রাশিগুলো যার একটা মান দ্বারা প্রকাশ করা হয়, সেই সব জিনিসগুলো যেগুলোকে একটা মান দ্বারা প্রকাশ করা হয়। যেরকম কি, যদি আমরা বলি কোনো জায়গায় এতজন লোক আছে, মানে যদি বলি ভারতবর্ষের জনসংখ্যা 150 কোটি, এরকম, তাহলে এগুলো কি হচ্ছে? এক ধরনের রাশি। ঠিক আছে, এই রাশির ভেতরেই আমরা কি পাবো? এই রাশির ভেতরেই আমরা পাবো ভৌত রাশি। রাশির ভেতরে কি পাবো? ভৌত রাশি। ভৌত রাশি। ভৌত রাশি মানে হলো ফিজিক্যাল কোয়ান্টিটি। ফিজিক্যাল কোয়ান্টিটি কোনগুলো হচ্ছে? সেই সমস্ত রাশিগুলো যেগুলোকে কি পরিমাপ করা যায়, সেই সমস্ত রাশি, যে সমস্ত রাশিগুলোকে পরিমাপ করা যায় বা ফিজিক্সের একটা নির্দিষ্ট নিয়মের সাহায্যে যে রাশিগুলোকে প্রকাশ করা যায় তাদেরকে আমরা ভৌত রাশি বলবো। যাদের কি করা যায়? ভৌত রাশি কি? যাদেরকে আমরা পরিমাপ করতে পারবো। আসল কথা হলো পরিমাপ করা যাবে। সেই সমস্ত রাশিগুলো যাদের পরিমাপ করা যাবে, তার মানে যাদের মেজারমেন্ট করা যাবে, তাদেরকেই আমরা কি করব? তাদেরকে আমরা ভৌত রাশি বলবো। তাহলে আমরা ভৌত রাশির কিছু উদাহরণ বলতে পারি। ভৌত রাশির কি উদাহরণ আমাদের বলতে পারি? দৈর্ঘ্য, তাই না? দৈর্ঘ্য একটি ভৌত রাশি হবে, কিংবা ক্ষেত্রফল, আয়তন, তাই না? এই সমস্ত রাশিগুলোকে কি বলবো আমরা? ভৌত রাশি। আরও ভাগ আছে বিভিন্ন ভৌত রাশির, সেগুলো আমরা পড়ব। আচ্ছা, আমরা সেরকম এখানে লিখে দিতে পারি দৈর্ঘ্য কিংবা ক্ষেত্রফল। ক্ষেত্রফল একটা ভৌত রাশি। আর এদিকে কোনো কিছু যদি বলা হয় জনসংখ্যা, সেটা হবে শুধু কিন্তু রাশি। জনসংখ্যা কি হবে? জনসংখ্যা শুধু হবে একটা রাশি। ঠিক আছে বন্ধুরা, এরপরে আমরা কি জানবো? যে ভৌত রাশি, ফিজিক্যাল কোয়ান্টিটি, সেই ফিজিক্যাল কোয়ান্টিটি কয় প্রকার? ফিজিক্যাল কোয়ান্টিটি, ভৌত রাশি আমাদের দুই প্রকার। একটা হলো স্কেলার রাশি আর একটা হলো ভেক্টর রাশি। ভৌত রাশিকে কয় ভাগে ভাগ করা যাচ্ছে? ভৌত রাশিকে দুই ভাগে ভাগ করা যাচ্ছে। একটা হলো স্কেলার রাশি, আর দুই নম্বরটা কি ভাগ করা যাচ্ছে? ভেক্টর রাশি। স্কেলার রাশি আর ভেক্টর রাশি। বন্ধুরা, স্কেলার রাশি কাকে বলবে? স্কেলার রাশি হচ্ছে সেই সমস্ত রাশিগুলো যাদের কেবলমাত্র মান আছে কিন্তু অভিমুখ নেই। কোনো একটা নির্দিষ্ট মান আছে কিন্তু অভিমুখ নেই, মানে কোন দিকে যাচ্ছে বা কোন অভিমুখে কাজ করছে সেই রকম নির্দিষ্ট অভিমুখ নেই, তাদেরকে আমরা কি বলবো? স্কেলার রাশি বলবো তাদের। আর ভেক্টর রাশি কাকে বলবো? ভেক্টর রাশি হলো সেই সমস্ত রাশিগুলো যাদের মান এবং অভিমুখ দুই আছে, তাদেরকে আমরা ভেক্টর রাশি বলবো। ভেক্টর রাশি বন্ধুরা, ভেক্টর রাশির দুটো একটা বৈশিষ্ট্য আছে, সেগুলো হলো ভেক্টর রাশি হলো ভেক্টরের ত্রিভুজের সূত্র এবং সামান্তরিকের সূত্র, এই দুটো সূত্রই মেনে চলে। বন্ধুরা, আরও কি ভেক্টর রাশি কি? সেই সমস্ত রাশিগুলো যারা ভেক্টরের যোগ এবং বিয়োগের সূত্র মেনে চলে না, তাদেরকে আমরা কিন্তু ভেক্টর রাশি বলবো না, তাদেরকে আমরা স্কেলার রাশির হিসাবেই গণ্য করব। ঠিক আছে, আমরা স্কেলার রাশির কয়েকটা উদাহরণ দিতে পারি। স্কেলার রাশির কয়েকটা উদাহরণ দেবো, ভেক্টর রাশির কয়েকটা উদাহরণ দেবো। বন্ধুরা, স্কেলার রাশির উদাহরণ কি হচ্ছে? ভর। ভর একটা স্কেলার রাশির উদাহরণ। তাপমাত্রা স্কেলার রাশির উদাহরণ, তাই না? ঘনত্ব হচ্ছে স্কেলার রাশির উদাহরণ। কি আমাদের স্কেলার রাশির উদাহরণ কি হচ্ছে? ভর হচ্ছে, তাই না?
আয়তন হচ্ছে, ঘনত্ব হচ্ছে, এগুলো কি সব স্কেলার রাশির উদাহরণ হচ্ছে। বন্ধুরা স্কেলার রাশির আরও একটা উদাহরণ আছে, খুব দারুণ সুন্দর উদাহরণ, সেটা হলো কার্য। বন্ধুরা কার্য কিন্তু আমাদের একটা স্কেলার রাশি। কার্যের কোনো দিক নেই, সেই জন্য কার্যকে আমরা স্কেলার রাশি হিসাবেই ধরব। ঠিক আছে, এরপর আমরা ভেক্টর রাশির উদাহরণ দেব। বন্ধুরা ভেক্টর রাশির উদাহরণ হলো সরণ। কোনো একটা বস্তু নির্দিষ্ট দিকে যাচ্ছে, সেটা সরণ প্রথম উদাহরণ, তাই না? কৌণিক বেগ, তাই না? তারপরে হচ্ছে বল, এগুলো কি হচ্ছে সব ভেক্টর রাশির উদাহরণ হচ্ছে বল, তাই না? এগুলো বন্ধুরা কি হচ্ছে ভেক্টর রাশির উদাহরণ। বন্ধুরা এরপরে আমরা জানবো হলো এককের প্রকারভেদ। একক সাধারণত বন্ধুরা দুই প্রকার, একক হলো দুই প্রকার। কি কি হচ্ছে এককের প্রকারভেদ? প্রথম প্রকার হচ্ছে মূল একক, মূল একক বা ফান্ডামেন্টাল ইউনিট, এবং লব্ধ একক, লব্ধ একক বা কি হচ্ছে এটা ডিরাইভড ইউনিট। তাহলে বন্ধুরা মূল একক কাকে বলে? মূল একক কাকে বলছে সেই সমস্ত এককগুলো মূল একক, যে এককগুলো অন্য কোনো একক ছাড়াই লেখা সম্ভব হয়, সেই সমস্ত এককগুলোকে মূল একক বলে। যে এককগুলো লেখার জন্য অন্য কোনো এককের সাহায্য লাগে না, কোনো কিছু এককের সাহায্য ছাড়াই একক তৈরি হয়, সেই এককগুলোকে মূল একক বলছে। আর লব্ধ একক কাকে বলছে এক বা একাধিক মূল এককের সাহায্যে যে এককগুলো গঠিত হয়, সেই এককগুলোকে কি বলছে? লব্ধ একক। আমরা মূল এককের উদাহরণ জানবো এবং লব্ধ এককের উদাহরণ জানবো। মূল একক কি? যেমন মূল একক হলো দৈর্ঘ্যের একক। দৈর্ঘ্যের একক কি হচ্ছে? মূল একক। দৈর্ঘ্যের একক কি? তারপরে হচ্ছে কি সময়ের একক, দৈর্ঘ্য, তাই না, সময়, এই সমস্ত এককগুলো হচ্ছে মূল একক, তাই না? বন্ধুরা এসআই পদ্ধতিতে 7টি মূল একক আছে, তাই না? সেই এককগুলো সম্পর্কে আমরা জানবো এরপরে। এখন জানি আমরা লব্ধ এককের কয়েকটা উদাহরণ। লব্ধ এককের উদাহরণ কি? আমরা যদি ক্ষেত্রফল বার করি কোনো কিছুর, কোনো একটা স্থানের যদি আমরা ক্ষেত্রফল বার করি বা আয়তন বার করি, তাহলে সেই ক্ষেত্রফল এবং আয়তনের যে একক হবে, সেই এককগুলো হবে কি? লব্ধ একক। কারণ কি? যদি একটা আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বার করি, তাহলে কি হচ্ছে? এদিকে দৈর্ঘ্য আর প্রস্থের গুণ করব আমরা, তাই না? দৈর্ঘ্যর একক গুণ করছি, প্রস্থের একক গুণ করছি, তাই না? তার মানে এই দিককার একটা লব্ধ একক আর এই মূল একক, আর এই পাশের একটা মূল একক, দুটি মূল এককের গুণফলের ফলে আমাদের ক্ষেত্রফল তৈরি হবে। সেই জন্যে ক্ষেত্রফলের একক হবে একটি লব্ধ একক। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে আমরা যে 7টি মূল একক আছে, সেই 7টি মূল এককের দিকে আমরা চলে যাই। মূল একক যে 7 প্রকার আছে, সেই 7 প্রকার মূল এককে আমরা চলে যাব এবার। মূল একক কি? 7টি। মূল একককে আমরা কিভাবে 7 ভাগে ভাগ করছি? মূল একক হলো 7টি ভাগ আছে। প্রথমটা কি হলো? মূল একক প্রথমটা হলো দৈর্ঘ্যের একক। এটা বন্ধুরা অবশ্যই এসআই পদ্ধতিতে, কিন্তু এসআই পদ্ধতিতে মূল একক কটি? এসআই পদ্ধতিতে মূল একক হলো 7টি। তাহলে প্রথমটা কি হচ্ছে? দৈর্ঘ্যের একক। এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি হচ্ছে? মূল একক। দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। তারপরে হবে কি? দৈর্ঘ্যের এককের পরে হচ্ছে ভরের একক। ভরের একক কি হবে বন্ধুরা? ভরের একক হলো কিলোগ্রাম। তারপরে হচ্ছে সময়। সময়ের একক কি হচ্ছে? সময়ের একক হবে সেকেন্ড, তাই না? তাহলে দৈর্ঘ্য, ভর, সময়, এই তিনটি সব থেকে বড় মূল একক। ঠিক আছে, এর পরের মূল এককগুলো হলো ইলেকট্রিক কারেন্ট। কি হবে?
ইলেকট্রিক কারেন্ট। ইলেকট্রিক কারেন্ট কি একক দিয়ে মাপা হয় বন্ধুরা? অ্যাম্পিয়ার দ্বারা মাপা হয়। অ্যাম্পিয়ার দ্বারা ইলেকট্রিক কারেন্ট মাপা হয়। ঠিক আছে, তারপরে হলো তাপমাত্রা। তারপরের এককটা কি হচ্ছে? তাপমাত্রা। তাপমাত্রা কি দিয়ে মাপা হয় বন্ধুরা? কেলভিন। তাপমাত্রার একক হচ্ছে কি? কেলভিন। ঠিক আছে বন্ধুরা, এর পরের একক কি হচ্ছে? দীপন প্রাবল্য। কটা হলো? 1 2 3 4 5টা। এরপরে হচ্ছে দীপন প্রাবল্য। দীপন প্রাবল্য। দীপন প্রাবল্যের একক কি হচ্ছে বন্ধুরা? ক্যান্ডেলা। দীপন প্রাবল্যের একক হলো ক্যান্ডেলা। তারপরে হলো পদার্থের পরিমাণ, তাই না? পদার্থের পরিমাণ, এটাকে কি দিয়ে মাপা হয় বন্ধুরা? এটাকে মাপা হচ্ছে মোল দ্বারা। ঠিক আছে বন্ধুরা, এই এসআই পদ্ধতিতে আমাদের এই 7টি আছে মূল একক। ঠিক বন্ধুরা, এরপর আমরা জানবো হলো একক মাপার পদ্ধতি। এরপর আমরা কি জানবো? একক মাপার পদ্ধতি। বন্ধুরা, আমরা সাধারণত 4 ধরনের একক মাপার পদ্ধতি ব্যবহার করে থাকি। 4 ধরনের। আমরা সাধারণত 4 ধরনের একক মাপার পদ্ধতি ব্যবহার করে থাকি। কি কি পদ্ধতি? একটা হলো সিজিএস পদ্ধতি। সিজিএস পদ্ধতিতে ব্যবহার করে থাকি। 2 নম্বর হলো এফপিএস পদ্ধতি। এফপিএস পদ্ধতি ব্যবহার করে থাকি। 3 নম্বর ব্যবহার করে থাকি, সেটা হলো এমকেএস পদ্ধতি ব্যবহার করে থাকি। আর 4 নম্বর পদ্ধতি হলো এসআই পদ্ধতি। আমরা এই 4টি পদ্ধতি একক মাপার ক্ষেত্রে ব্যবহার করে থাকি: সিজিএস, এফপিএস, এমকেএস এবং এসআই। তাহলে বন্ধুরা, সবার প্রথম আমরা সিজিএস পদ্ধতিতে সম্পর্কে জানব। সিজিএস পদ্ধতিতে আমরা কি 3টে মূল বিষয় আমরা মাপার এককগুলো জানব। সেটা কি? একটা হলো দৈর্ঘ্য, তারপরে জানবো ভর মাপার একক, আর জানবো সময় মাপার এককগুলো কি কি। এই 3টি বিষয় আমাদের মূল বিষয়: দৈর্ঘ্য, ভর এবং সময়। তাহলে সিজিএস পদ্ধতিতে আমরা দৈর্ঘ্য মাপবো কি দিয়ে? সিজিএস বন্ধুরা নামের ভেতরেই দেখা যাচ্ছে, এটা হলো সেন্টিমিটার, এটা হলো গ্রাম, আর এটা হলো সেকেন্ড, তাই না? তাহলে দৈর্ঘ্য মাপবো কি দিয়ে? সেন্টিমিটার দিয়ে। সেন্টিমিটার দিয়ে আমরা কি মাপবো? দৈর্ঘ্য মাপবো, যেটাকে সিএম বলেও লেখা হয়, সেন্টিমিটার, তাই না? এটা দিয়ে দৈর্ঘ্য মাপবো। ভর মাপবো কি দিয়ে? গ্রাম দিয়ে। ভর মাপবো কি দিয়ে? গ্রাম দিয়ে। আর সময় মাপবো কি দিয়ে? সেকেন্ড দিয়ে, তাই না? সময় মাপবো সেকেন্ড দিয়ে। এই 3টি বিষয় জানবো। বন্ধুরা, সিজিএস পদ্ধতি সম্পর্কে আমাদের আরও একটি বিষয় জানার আছে, হলো সিজিএস পদ্ধতিকে আমরা কি বলি? সিজিএস পদ্ধতিকে আমরা মেট্রিক পদ্ধতিও বলে থাকি। সিজিএস পদ্ধতিকে আমরা কি বলি? মেট্রিক পদ্ধতি। এটা একটা জানার বিষয়। সিজিএস পদ্ধতিকে আমরা কি পদ্ধতি বলি? মেট্রিক পদ্ধতি বলা হয়। এটাকে বন্ধুরা ফ্রেঞ্চ পদ্ধতিও বলে। ফ্রেঞ্চ পদ্ধতিও বলা হয়। সিজিএস পদ্ধতিকে মেট্রিক পদ্ধতি বা ফ্রেঞ্চ পদ্ধতিও বলা হয়। ঠিক আছে, এরপরে আসছে এফপিএস পদ্ধতি। বন্ধুরা, এফপিএস পদ্ধতিতে আমরা নামের ভেতরেই দেখতে পাচ্ছি এফপিএস। এফ ফর হলো ফুট, পি ফর পাউন্ড, এস ফর সেকেন্ড। তাহলে দৈর্ঘ্য মাপা হবে কি দিয়ে? দৈর্ঘ্য মাপা হবে ফুট দিয়ে। ভর মাপা হবে কি দিয়ে? পাউন্ড দিয়ে, পাউন্ড। এবং সময় মাপা হবে কি দিয়ে? সেকেন্ড দিয়ে, তাই না? সময় মাপা হবে সেকেন্ড দিয়ে। ফুট, পাউন্ড এবং সেকেন্ড। বন্ধুরা, এফপিএস পদ্ধতিকে আমরা, এফপিএস পদ্ধতিতেও একটা নাম আছে, সেই নামটা হলো
এফপিএস পদ্ধতিকে আমরা বলি ব্রিটিশ পদ্ধতি। কি বলা হয়? ব্রিটিশ পদ্ধতি বলা হয়। এফপিএস পদ্ধতিকে কি পদ্ধতি বলা হয়? ব্রিটিশ পদ্ধতি বলা হয়। ঠিক আছে বন্ধুরা, এরপর আসছে এমকেএস পদ্ধতি। এমকেএস পদ্ধতি, এখানেও নামের ভেতরেই সব আছে। এম ফর মিটার, কে ফর কিলোগ্রাম, আর এস ফর সেকেন্ড, তাই না? তার মানে দৈর্ঘ্য মাপবো আমরা কি দিয়ে? দৈর্ঘ্য মাপবো মিটার দিয়ে। দৈর্ঘ্য মাপবো মিটার দিয়ে। কে দিয়ে? কি কে হলো কিলোগ্রাম, তার মানে ভর মাপবো আমরা কি দিয়ে? কিলোগ্রাম দিয়ে। আর সময় মাপবো কি দিয়ে? সেকেন্ড দিয়ে। ঠিক আছে বন্ধুরা, এটা গেল এমকেএস পদ্ধতি। ঠিক আছে, এরপরে আমরা চলে আসছি এসআই পদ্ধতি। বন্ধুরা, এটা এসআই পদ্ধতি হলো সবথেকে আধুনিক পদ্ধতি। আরও একটা মনে রাখবে যে বিষয়, সেই বিষয়টা হলো এসআই পদ্ধতি হলো এমকেএস পদ্ধতিরই আধুনিক একটা রূপ, যেটা আমরা গ্রহণ করেছিলাম 1960 সালে জেনেভাতে অনুষ্ঠিত একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স অফ ওয়েট মেজারমেন্ট, একটা কনফারেন্স হয়েছিল। সেখানে আমরা এই এমকেএসের আধুনিক রূপ করে এসআই পদ্ধতিকে গ্রহণ করেছিলাম। সেটা কত সালে? 1960 সালে। ঠিক আছে, আর এসআই পদ্ধতি যেহেতু আমরা বললাম এমকেএস পদ্ধতিরই আধুনিক রূপ, তার মানে এর হচ্ছে এটাকে দৈর্ঘ্য মাপা হয় মিটার দিয়ে, কিলোগ্রাম দিয়ে কি মাপা হয়? ভর মাপা হয়, এবং সময় মাপা হয় সেকেন্ড দিয়ে। ঠিক আছে বন্ধুরা, এরপরে আমরা কয়েকটি ছোট ছোট সাধারণ বিষয় সম্পর্কে আলোচনা করব। সেই বিষয়গুলি হলো, আমরা মূল এককের ভেতরে দেখেছি ইলেকট্রিক কারেন্ট মাপা হয় অ্যাম্পিয়ারের সাহায্যে। আরও আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হলো অ্যাভোগাড্রোর সংখ্যা। বন্ধুরা, আমাদের জানতে হবে হলো অ্যাভোগাড্রোর সংখ্যা। অ্যাভোগাড্রোর সংখ্যা, অ্যাভোগাড্রোর সংখ্যা কত বন্ধুরা? 6.023 ইন্টু 6.023 ইন্টু 10⁻23। এটা কেন লিখলাম? অ্যাভোগাড্রোর সংখ্যাটা আমরা কেন লিখলাম? এটা লেখার কারণ হলো বন্ধুরা, এই যে আমরা মোল বললাম, পদার্থের পরিমাণের একক হলো মোল। এই মোলটাই কি? মোল সমান সমানই হলো এই অ্যাভোগাড্রোর সংখ্যাটা। এক মোল সমান সমান বন্ধুরা অ্যাভোগাড্রোর সংখ্যা। এক মোল সমান সমান অ্যাভোগাড্রো সংখ্যা। এই অ্যাভোগাড্রোর সংখ্যাটাই হলো আমরা এক মোল ধরবো। এক মোল কাকে ধরবো? অ্যাভোগাড্রোর সংখ্যাকে আমরা এক মোল ধরবো। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জানার বিষয়। ঠিক আছে বন্ধুরা, আর আমরা কি জানবো একক পড়ার সময়? এরপরে যখন আমরা মাত্রা ও বিভিন্ন একক সম্পর্কে আলোচনা করব, তখন আমরা জানবো সলিড অ্যাঙ্গেল মাপা হয় আমাদের স্টেরেডিয়ানের সাহায্যে, এবং কোণ মাপা হয়, সাধারণ কোণ মাপা হয় রেডিয়ান এককের সাহায্যে। ঠিক আছে, এইবার যে বিষয়গুলো আমরা জানবো, সেই বিষয়গুলো হলো, একটা একক আছে আমাদের ফার্মি। এটাকে মুছে দেওয়া হোক। আমাদের একটা একক আছে, সেটা এককটার নাম হলো ফার্মি। খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু ফার্মি। বন্ধুরা, ফার্মি এককের সাহায্যে আমরা কি মাপি? ফার্মি এককের সাহায্যে আমরা কি মাপি? পরমাণুর কেন্দ্রের ব্যাস মাপার জন্য আমরা ফার্মি একক ব্যবহার করি। পরমাণুর কেন্দ্র থাকে, এই একটা পরমাণু, এর ভেতর যে কেন্দ্র থাকে, সেই কেন্দ্রের যে ব্যাসটা, সেই ব্যাসটা আমরা মাপার জন্য কি ব্যবহার করি? এই ফার্মি একক ব্যবহার করি। পরমাণুর কেন্দ্রের ব্যাস। পরমাণু ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু বন্ধুরা এই প্রশ্নটা। ফার্মি বা কোশ্চেনটা উল্টেও আসতে পারে। পরমাণুর কেন্দ্রের ব্যাস মাপা হয় কোন এককের সাহায্যে? ফার্মি এককের সাহায্যে। বা ফার্মির সাহায্যে কি মাপা হয়? পরমাণুর কেন্দ্রের ব্যাস মাপা হয়।
হ্যাঁ, এবার এই 1 ফার্মি সমান সমান কোশ্চেন আসতে পারে 1 ফার্মি সমান সমান কত মিটার বা কত সেন্টিমিটার। বন্ধুরা 1 ফার্মি সমান সমান 10⁻⁻15 মিটার, অথবা কি হতে পারে 10⁻⁻13 সেন্টিমিটার। অপশনে দুটোই থাকতে পারে, অপশন দেখে আমাদের উত্তর করতে হবে যে মিটারে আছে না সেন্টিমিটারে আছে। বন্ধুরা যদি মিটারে থাকে ফার্মি তাহলে 10⁻⁻15, যদি সেন্টিমিটারে থাকে তাহলে 10⁻⁻13 হবে। ঠিক আছে বন্ধুরা, এরপরে আছে কি অ্যামস্ট্রং। এরপরে কি আছে অ্যামস্ট্রং এককের সাহায্যে বন্ধুরা তরঙ্গ দৈর্ঘ্য মাপা হয়। কি মাপা হয়? তরঙ্গ দৈর্ঘ্য মাপা হয়। আলোক রশ্মির বা যে কোনো রশ্মির যে তরঙ্গ দৈর্ঘ্য, সেই তরঙ্গ দৈর্ঘ্য আমরা অ্যামস্ট্রং এককের সাহায্যে মাপি। 1 অ্যামস্ট্রং সমান সমান বন্ধুরা কত মিটার বা কত সেন্টিমিটার সেটা আমাদের জানতে হবে। 1 অ্যামস্ট্রং সমান সমান বন্ধুরা 1 অ্যামস্ট্রং সমান সমান কত হয় বন্ধুরা? হলো 10⁻10 মিটার বা 10⁻⁸ সেন্টিমিটার হবে 1 অ্যামস্ট্রং সমান সমান। বন্ধুরা এরপরে আমাদের আছে হলো মাইক্রন। এরপরে আছে বন্ধুরা আমাদের মাইক্রন। মাইক্রন সমান সমান কি বন্ধুরা? 1 মাইক্রন সমান সমান 10⁻⁻6। 1 মাইক্রন সমান সমান 10⁻⁻6 কি হচ্ছে? সেন্টিমিটার। সরি 10⁻⁻6 মিটার আর হবে 10⁻⁻4 সেন্টিমিটার। 1 মাইক্রন সমান সমান এটা। আর মাইক্রনের সাহায্যে আমরা কি মাপি? মাইক্রনের সাহায্যে আমরা যে অণুবীক্ষণিক যন্ত্রে যেসব বস্তুগুলো অণুবীক্ষণিক যন্ত্রের সাহায্যে আমরা দেখি, সেই সব বস্তুগুলোকে এই মাইক্রন একক দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, অণুবীক্ষণ যন্ত্রে ব্যবহার করা হয়। আসল কথা হলো অণুবীক্ষণ যন্ত্রে ব্যবহার করা হয়। আর লিখলাম না, অণুবীক্ষণ যন্ত্রে ব্যবহার করা হয় কি? এই মাইক্রন একক। ঠিক আছে বন্ধুরা, এই ছিল আজকের ক্লাস। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর তোমার অন্যান্য বন্ধুদের ভিডিওটি দেখার সুযোগ করে দেবে। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো এই পর্যন্ত। জয় হিন্দ।